বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি খন্দকার দিল আফরোজা, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, সোনারগাঁ সরকারি কলেজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভালো আছো নিশ্চয়ই? ভালো থাকো, সুস্থ থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো এবং নিয়মিত পড়ালেখা করো, যাতে করে ভালো রেজাল্টের প্রত্যাশা করতে পারো। চলো আর দেরি নয়, আজকে আমরা আমাদের ক্লাসে মূল পর্বে চলে যাই। আজকের বিষয় গার্হস্থ্য বিজ্ঞান, দ্বিতীয় পত্র। আমরা আগের ক্লাসে ভিটামিনের দুটা প্রকারভেদের কথা আলোচনা করেছিলাম। তার মধ্যে থেকে প্রথম প্রকারভেদটা ছিল চর্বিতে দ্রবণীয় ভিটামিন, এবং আজকে আমরা আলোচনা করব পানিতে দ্রবণীয় ভিটামিন। এখন আমরা আসি, পানিতে দ্রবণীয় ভিটামিন কি? যে ভিটামিনগুলো পানিতে খুব সহজে দ্রবীভূত হয় কিন্তু চর্বিতে অদ্রবণীয়, তাকে পানিতে দ্রবণীয় ভিটামিন বলে। পানিতে দ্রবণীয় ভিটামিন প্রধানত দুইটি: ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি। এখন আমরা আসি, ভিটামিন বি কমপ্লেক্স কি? আমরা জানি ভিটামিন বি পানিতে দ্রবণীয়। ভিটামিন বি একক ভিটামিন নয়, এটি 15টি ভিটামিনের একত্রিত সমাবেশ। এগুলো ভিটামিন বি কমপ্লেক্স নামে পরিচিত। এদের মধ্যে রয়েছে ভিটামিন 1, ভিটামিন 2, ভিটামিন B6, নিকোটিনিক অ্যাসিড, ফলিক অ্যাসিড ইত্যাদি। আমরা এখন আসি, ভিটামিন B1 বা থায়ামিন কি? ভিটামিন B1 দেহকোষে শর্করা বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্লুকোজের জারণের ফলে দেহকোষের শক্তি উৎপন্ন হয়। দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। ভি ভিটামিনের মধ্যে সর্বপ্রথম থায়ামিনের কার্যক্ষমতা সম্পর্কে জানা যায় বলে একে V1 নামকরণ করা হয়। থায়ামিনের উৎস: শস্যদানা, ডাল, তেল, বীজ, বাদাম, ঢেঁকি চাটা, চাল, আটা, মাছ, মাংস, ফল প্রভৃতি দানার গায়ে আস্তরণের থায়ামিন পাওয়া যায়, এবং বিভিন্ন সবজি। তাছাড়াও হৃৎপিণ্ড, রক্ত, যকৃৎ ইত্যাদিতে ভালো পরিমাণে ভিটামিন B1 বা থায়ামিন পাওয়া যায়। প্রাণীজ খাদ্যে থায়ামিন টিপিপি হিসেবে থাকে।
তাছাড়াও প্রক্রিয়াজাত খাদ্য যেমন মিহি করা ময়দা, সাদা চিনি, খোসা ছড়ানো বিচি ও ডালে থায়ামিনের অপচয় হয়। ভাতের মাড় ফেলে দিলেও এর সাথে থায়ামিন চলে যায়। ভিটামিন বি স্লাইডের মাধ্যমে কিছু ছবি দেখতে পাচ্ছি। সেই থেকে আমরা বি কমপ্লেক্স, B1, B2, B6 এর উৎস খুঁজে পাচ্ছি। আমরা আসি থায়ামিনের কাজ কি? থায়ামিন দেহকোষে শর্করার বিপাকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্লুকোজের জারণের ফলে দেহকোষে শক্তি উৎপন্ন হয়। এই জারণ কাজের জন্য এনজাইম দরকার। আবার এসব এনজাইমের কাজে সক্রিয় করার জন্য প্রয়োজন কতগুলো কোএনজাইম। দেহকোষে শর্করার বিপাকের জন্য থায়ামিন পাইরোফসফেট একটি অপরিহার্য কোএনজাইম। এই কোএনজাইম তৈরি হয় থায়ামিন দিয়ে। সুতরাং দেহে শর্করার জারণ কাজ প্রভাবিত করার জন্য থায়ামিন প্রয়োজন। স্নায়ুকোষ এবং হৃৎপিণ্ডের নিয়মিত কাজে থায়ামিন সাহায্য করে। দেহের স্বাভাবিক বৃদ্ধির জন্য থায়ামিন আবশ্যক। এখন আমরা আসি থায়ামিনের অভাবজনিত অবস্থায় কি হয়। থায়ামিনের অভাবজনিত অবস্থায় বেরি বেরি রোগ হয়, হাত পা শিরশির করে, পায়ের গোড়ালিতে ব্যথা হয়, হৃদস্পন্দন দ্রুত হয়, হজমে ব্যাঘাত ঘটে, ওজন হ্রাস পায়। ভিটামিন বি বা থায়ামিনের অভাব থেকে রক্ষা পেতে হলে আতপ চালের পরিবর্তে সিদ্ধ চাল খেতে হবে, কেননা থায়ামিন চালের দানার উপরিভাগে থাকে। সিদ্ধ করলে তা চালের ভেতর থেকে ঢুকে যায়। রান্না করার সময় ভাতের মাড় ফেলে দিলে এর সাথে থায়ামিন চলে যায়। এছাড়া চাল, ডাল বেশি ঘষে ঘষে ধুলে থায়ামিন পানিতে মিশে যায়। প্রয়োজন বোধে কৃত্রিম ভিটামিন B1 পরিপূরক হিসাবে গ্রহণ করতে হবে। তাছাড়াও প্রচুর শাকসবজি, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ইত্যাদি গ্রহণ করতে হবে। এখন আমরা আসি ভিটামিন B2। ভিটামিন B2 এর রাসায়নিক নাম রিবোফ্লাভিন, যা পানিতে দ্রবণীয়, তাপ সহ্য করতে পারে, পুষ্টিগুণ নষ্ট হয় না। আলোর সংস্পর্শে রিবোফ্লাভিন তাড়াতাড়ি নষ্ট হয়। ভিটামিন B2 এর কাজ।
প্রোটিন ও কার্বোহাইড্রেট বিপাকে রিবোফ্লাভিন সহায়তা করে। এটি মিউকাস, মেমব্রেন এবং ত্বকের সৌন্দর্য ও সজীবতা রক্ষা করে। রক্তের গঠন ও সুষ্ঠু পরিপাক ক্রিয়া রক্ষা করে রিবোফ্লাভিন। স্বাভাবিক বৃদ্ধির জন্য এই ভিটামিন দরকার। তাছাড়াও স্বাভাবিক দৃষ্টিশক্তির জন্য এই ভিটামিন দরকার। এখন আমরা আসি স্লাইডের মাধ্যমে ভিটামিন V2 এর কিছু ছবি দেখানো হয়েছে। তোমরা এই ছবি থেকেই ভিটামিন B2 এর উৎস সম্পর্কে ধারণা নিতে পেরেছো। তাহলে এবার আসো আমরা দেখি ভিটামিন B2 এর উৎস কি। ভিটামিন B2 এর উৎস হচ্ছে যকৃৎ, দুধ, ডিম, বৃক্ক। রিবোফ্লাভিনের খুব ভালো উৎস। বীজের অঙ্কুর, সবুজ পাতা, গাছের কচি, ডগা ও রিবোফ্লাভিনের ভালো উৎস। ডাল, বাদাম এবং মাংস থেকে কম পরিমাণে রিবোফ্লাভিন পাওয়া যায়। আমাদের আহারের চাল, গম, ডাল থেকে আমরা বেশিরভাগ রিবোফ্লাভিন পেয়ে থাকি। গরুর চেয়ে মহিষের দুধে রিবোফ্লাভিন বেশি থাকে। গুঁড়া দুধ, মাওয়া, দই এবং ক্ষীরের রিবোফ্লাভিন বেশ ভালো পরিমাণে থাকে। তবে ছানা ও পনিরে এ পরিমাণ খুবই কম। সবুজ শাকসবজি থেকেও আমরা বেশ ভালো পরিমাণে এই রিবোফ্লাভিন পেয়ে থাকি। এখন আমরা আসি রিবোফ্লাভিনের অভাবজনিত অবস্থার দিকে। আমরা জানি আলোর সংস্পর্শে রিবোফ্লাভিন তাড়াতাড়ি নষ্ট হয়। তাপে মোটামুটি স্থিতিশীল থাকে। তাই রিবোফ্লাভিনের অনুপস্থিতিতে বা স্বল্পতায় দেহ বৃদ্ধি ও বিকাশে প্রভাব বিস্তার করে থাকে। ত্বক, চক্ষু ও স্নায়ু কোষের সজীবতা রক্ষার জন্য রিবোফ্লাভিনের প্রয়োজন। দেহে রিবোফ্লাভিনের অভাব হলে ঠোঁটের কোণায় ফেটে যায়, ঘা এবং রং ফ্যাকাশে হয়, মুখগহ্বরে ঘা হয়, জিহ্বা লাল হয়ে ফুলে যায় ও ব্যথা হয়। এছাড়া ত্বক শুষ্ক হয়ে খসখসে হয়, চোখে প্রদাহ হয়ে পানি পড়ে, চোখের রং লাল হয়ে ফুলে যায় এবং তীব্র আলোতে চোখ মেলতে অসুবিধা হয়। আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় যথেষ্ট পরিমাণে বাদাম, মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি ও ডাল থাকতে হবে। প্রয়োজন বোধে রিবোফ্লাভিন ট্যাবলেট গ্রহণ করতে হবে। শাকসবজি কাটার আগে ধুয়ে নিতে হবে, কেননা কেটে ধোয়া হলে পানিতে প্রয়োজনীয় দ্রবণীয় ভিটামিনগুলো পানির সাথে মিশে যায়।
এখন আমরা আসি নায়াসিন। নায়াসিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্ভুক্ত একটি ভিটামিন। নায়াসিন উত্তাপ, অক্সিজেন, অম্ল ও ক্ষার দ্বারা নায়াসিন নষ্ট হয় না। তবে রান্নার পরে সিদ্ধ করা খাবারের পানি ফেলে দিলে বেশ কিছুটা নায়াসিন বেরিয়ে যায়। নায়াসিন পেলেগ্রা রোগ প্রতিরোধকারী ভিটামিন বলে, কারণ এর অভাবে দেহে এক ধরনের চর্মরোগ দেখা দেয়, যাকে খসখসে ত্বক নাম দেওয়া হয়েছে। নায়াসিন শর্করা, প্রোটিন ও স্নেহ থেকে শক্তি উৎপাদনে এবং কোষীয় শ্বসনে নিয়োজিত এনজাইমের কোএনজাইম রূপে কাজ করে। এখন আমরা আসি নায়াসিনের কাজ কি। আমরা জানি নায়াসিন ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্ভুক্ত একটি ভিটামিন, যাকে পেলেগ্রা রোগ প্রতিরোধকারী ভিটামিন বলে। তথাপি দেহের বৃদ্ধি, সুস্থ ত্বক, অন্ত্র ও স্নায়ু গলার জন্য আবশ্যক। নায়াসিন দেহে দুটি কোএনজাইমের অপরিহাংস অংশ। দেহে প্রোটিন, শর্করা ও স্নেহ পদার্থ থেকে শক্তি উৎপাদনে এবং বিপাক ক্রিয়ার বিভিন্ন স্তরে এই কোএনজাইম দুটি সাহায্য করে। এখন আমরা আসি নায়াসিনের উৎসের দিকে। স্লাইডের মাধ্যমে আমরা নায়াসিনের উৎস দেখে ধারণা নিতে পেরেছি। আমরা জানি যে নায়াসিন যেহেতু ভিটামিন বি কমপ্লেক্স অন্তর্ভুক্ত একটি ভিটামিন, সেহেতু উৎসগুলির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মাছ, মাংস, যকৃৎ ইত্যাদি প্রাণীজ উৎস ছাড়াও ডাল, বাদামে নায়াসিন পাওয়া যায়। এখন আমরা আসি নায়াসিনের অভাবজনিত অবস্থায়। পরিপাক ও স্নায়ু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষুধামন্দা, বদহজম, ক্লান্তিবোধ, অস্থিরতা ও চর্মরোগ দেখা যায় নায়াসিনের অভাবে। নায়াসিনের স্বল্প অভাবে উপসর্গগুলো শনাক্ত করা কঠিন। এর মৃদু অভাবে শিশুদের দেহে বৃদ্ধি ঠিকমতো হয় না এবং শারীরিক দুর্বলতা দেখা দেয়। তাছাড়াও আমরা জানি এবং জেনেছি দেহে নায়াসিনের অভাবে ত্বক, পরিপাকতন্ত্র ও স্নায়ুকোষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমরা জানি
নায়াসিনের অভাবে পেলেগ্রা রোগ দেখা দেয়, যাকে আমরা চর্মরোগ হিসাবে ধরে নিই। তার জন্য সুষম খাদ্য গ্রহণ করতে হবে, বিশেষ করে মাছ, মাংস ও দুধের প্রয়োজনীয়তা বেশি হয়। এখন আমরা আসি ফলিক অ্যাসিডের দিকে। আমরা জানি ফলিক অ্যাসিডের কাজ ও রক্তকণিকা তৈরি করার জন্য ফলিক অ্যাসিড ভিটামিন B12 এর অপরিহার্য একটি অংশ। ফলিক অ্যাসিড ল্যাটিন শব্দ ফলিয়াম হতে এসেছে, এর অর্থ হচ্ছে পাতা। এই ভিটামিন সবুজ পাতা হতে পৃথক করা হয় বলে এর নাম ফলাসেন। ফলিক অ্যাসিড হলুদ দানাদার জাতীয় পদার্থ, যা পানিতে সামান্য দ্রবণীয়, এবং নিউক্লিক অ্যাসিডের DNA অনুঘটনা সরাসরি সাহায্য করে। ফলিক অ্যাসিডের উৎস হচ্ছে, আমরা স্লাইডের মাধ্যমে ফলিক অ্যাসিডের কিছু ছবি দেখতে পাচ্ছি উৎসের। সেই উৎস থেকে আমরা ধারণা নিতে পেরেছি ফলিক অ্যাসিডের উৎস সম্পর্কে, যেমন কলিজা, মাছ, মাংস, বাদাম, সবুজ শাকসবজি, ডিম, মটর ও বিচিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড পাওয়া যায়। এখন আমরা আসি ফলিক অ্যাসিডের কাজ কি। আমরা জানি ফলিক অ্যাসিড রক্তকণিকা তৈরিতে ফলিক অ্যাসিড অপরিহার্য। হিমোগ্লোবিন তৈরির জন্য লৌহ আর লোহিত রক্তকণিকা তৈরির জন্য ফলিক অ্যাসিড ও ভিটামিন B12 দরকার। নিউক্লিক অ্যাসিডের DNA অণুর গঠনে এটি সরাসরি সাহায্য করে। তাছাড়াও কোষ বিভাজনে ফলিক অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা আসি ফলিক অ্যাসিডের অভাবজনিত অবস্থা দিকে। আমরা জানি ফলিক অ্যাসিডের অভাব হলে খাদ্য দেহে ঠিকমতো শোষিত হতে পারে না, ফলে পেটের অসুখ, যকৃতের রোগ, বদহজম প্রভৃতি লক্ষণ দেখা দেয়। তাছাড়াও ফলিক অ্যাসিডের অভাবে অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা দেখা যায়। চেহারা ফ্যাকাশে হলুদ বর্ণের হয়, রক্তে লোহিত কণিকার পরিমাণ কমে যায়, ক্লান্তি, হাত পা শিরশির করা প্রভৃতি লক্ষণ দেখা দেয়। আমাদের দৈনন্দিন আহারে পর্যাপ্ত ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাদ্য, যেমন মাছ, মাংস, ডিম, কলিজা, বৃক্ক, বাদাম, যকৃৎ এবং রঙিন শাকসবজি অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা আমাদের শরীরকে সুস্থ এবং ভালো রাখতে পারব। এখন আমরা আসি ভিটামিন B12। আমরা জানি ভিটামিন B12 এর রাসায়নিক নাম সায়ানোথিওনাইন।
কোবালামিন। ভিটামিন B12 কে পার্নিসাস অ্যানিমিয়া প্রতিরোধক ভিটামিনও বলা হয়। এই ভিটামিন তাপে স্থিতিশীল হলেও আলো, অম্ল ও ক্ষারের ক্ষমতা হারায়। এটি পানিতে দ্রবণীয়, স্বাদহীন ও লাল দানাদার পদার্থ। এখন আমরা দেখি ভিটামিন B12 এর কাজ কি। আমরা জানি ভিটামিন B12 পানিতে অদ্রবণীয় একটি ভিটামিন। সেই ক্ষেত্রে ভিটামিন B12 রক্তকণিকা গঠনে সাহায্য করে। ভিটামিন B12 প্রতিটি কোষের জন্য দরকার, বিশেষ করে অস্থিমজ্জায়, স্নায়বিক পেশিতে এবং অন্ত্রের সুস্থতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্য রক্ষায় ও ক্ষুধা বৃদ্ধিতে এই ভিটামিন সাহায্য করে থাকে। আমরা স্লাইডের মাধ্যমে ভিটামিন B12 এর কিছু উৎস দেখতে পাচ্ছি এবং ছবি দেখতে পাচ্ছি। সেই থেকে আমরা অনুমান করতে পারছি যে ভিটামিন B12 এর উৎসের মধ্যে রয়েছে যকৃৎ, মাছ, মাংস, ডিম, বৃক্ক, ইস্ট, গুড়, ব্যাঙের ছাতা বা মাশরুম ইত্যাদি। এখন দেখা যাক যে ভিটামিন B12 এর অভাবজনিত অবস্থা কিভাবে পরিলক্ষিত হয়। ভিটামিন B12 এর অভাব হলে পার্নিসাস অ্যানিমিয়া হয়। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, ফলে শরীর ফ্যাকাশে, দুর্বল হয় ও অবসাদগ্রস্ত চেহারা দেখা যায়। মুখে ও জিহ্বায় ঘা হয়, পেটে গ্যাস হওয়া, পেটের অসুখ, আন্ত্রিক রোগ হতে দেখা যায়। তাছাড়া দুর্বলতা, মাথা ধরা, বুক ধড়ফড় করা, হাত পা শিরশির করা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। অনুরূপভাবে স্নায়বিক দুর্বলতা ও চলাফেরায় অক্ষমতা দেখা দেয়। এখন আমরা আসি ভিটামিন সি কি। আমরা জানি ভিটামিন সি এর অপর নাম অ্যাসকর্বিক অ্যাসিড। তাজা শাকসবজি ও ফলমূলে এই ভিটামিন পাওয়া যায়। ভিটামিন সি পানিতে দ্রবণীয়, তাপে এবং বাতাসের সংস্পর্শে খাদ্যে ভিটামিন সি জারিত হয়ে নষ্ট হয়ে যায়। ভিটামিন সি কে স্কারবি প্রতিরোধ ভিটামিনও বলা হয়। প্রাচীনকালে দীর্ঘ সমুদ্র যাত্রায় টাটকা ফল ও সবজির অভাবে নাবিকদের মধ্যে স্কারবি রোগ দেখা দিত। 1753 সালে স্কটল্যান্ডের চিকিৎসক জেমস লিন্ড সর্বপ্রথম কমলা লেবুর রসে স্কারবি প্রতিরোধক উপাদানের অস্তিত্বের তত্ত্ব প্রকাশ করেন। পরবর্তীতে বহু পরীক্ষা নিরীক্ষার পর লেবুর রস হতে এই স্কারবি প্রতিরোধক উপাদানের নাম দেওয়া হয় ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। বিশুদ্ধ অ্যাসকর্বিক অ্যাসিড সাদা দানাদার
এবং সহজে পানিতে দ্রবীভূত হয়। এই ভিটামিন খুবই অস্থিতিশীল। এটি তাপ, আলো, বাতাস, ক্ষার ও ধাতবের সংস্পর্শে তাড়াতাড়ি নষ্ট হয়। অক্সিজেনের সংস্পর্শে ভিটামিন সি জারিত হয়ে ডিহাইড্রোঅ্যাসকর্বিক অ্যাসিডে পরিণত হয়। ভিটামিন সি একটি শক্তিশালী জারক পদার্থ। এখন আমরা আসি ভিটামিন সি এর কাজগুলো কি আমরা দেখি। ভিটামিন সি স্কার্বি রোগ প্রতিরোধ করে। দাঁত ও হাড়ের পুষ্টির জন্য এটি প্রয়োজন। দেহের পেশিকলা ও অস্থির সংযোজক পদার্থ তৈরিতে এবং দৈহিক বৃদ্ধিতে এটি সহায়তা করে। দেহে থাইরক্সিন এবং অ্যাড্রেনালিন হরমোন তৈরিতে ভিটামিন সি প্রয়োজন। ক্ষতস্থানের ঘা শুকাতে এই ভিটামিন সাহায্য করে। যেমন দেহের কোনো অংশ আগুনে পুড়ে গেলে বা কেটে গেলে যে ক্ষতি হয় তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ভিটামিন সি দরকার। ভিটামিন সি অন্ত্রে লৌহের বিশেষণ বাড়ায় এবং রক্তের বিশুদ্ধতা ও স্বাভাবিকতা বজায় রাখে। হিমোগ্লোবিন তৈরি এবং যকৃতের কোষে লৌহের সঞ্চয় বাড়াতে এটি কার্যকর ভূমিকা পালন করে। রক্তবাহী নালিকাগুলোকে শক্ত ও মজবুত করে গড়ে তুলতে এই ভিটামিন বিশেষ ভূমিকা পালন করে। ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখে। তাছাড়াও ভিটামিন সি কোলেস্টেরল হতে স্টেরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে। এখন আমরা দেখি স্লাইডের মাধ্যমে ভিটামিন সি এর কিছু খাদ্যের তালিকা দেওয়া আছে এবং তা থেকে আমরা ভিটামিন সি এর উৎস খুঁজে নেই। ভিটামিন সি সব ধরনের সতেজ টাটকা ফল ও সবজিতে পাওয়া যায়। যেমন বিশেষ করে কমলা লেবু, পেয়ারা, আমলকি, কুল, আমড়া, আনারস, কামরাঙ্গা, জাম্বুরা ইত্যাদিতে ভিটামিন সি পাওয়া যায়। তাছাড়াও অঙ্কুরোদ্গমের সময় তৈরি হয় ভিটামিন সি, যেমন গাছ পাকা ফল, বাড়ন্ত ডগা, পাতা, বীজের অঙ্কুরোতে ভিটামিন সি বেশি পরিমাণে থাকে। এখন আমরা আসি ভিটামিন সি এর অভাবজনিত অবস্থার দিকে। সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, রক্তবাহী নালী ক্ষতিগ্রস্ত হয়। এমনকি কৌশিক নালীর অঙ্কুরতা, ভঙ্গুরতা বৃদ্ধি পায়, ত্বকের বাইরে ও ভেতরে রক্তক্ষরণ হয় এবং দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে। অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না, এতে অস্থি দুর্বল ও ভঙ্গুর হয়। ভিটামিন সি এর অভাবে ত্বক খসখসে, চুলকায় ও ঘা হয় এবং ক্ষত শুকাতে দেরি হয়। লোমকূপের গোড়ায় রক্তক্ষরণ দেখা যায় সামান্য আঘাতে
ত্বকের নিচে রক্তকণ হয়ে কালশিটে দাগ পড়ে, দাঁতের মাড়ি স্পঞ্জের মতো ফুলে ওঠে এবং গোড়া থেকে রক্ত পড়ে। এছাড়া দাঁত নড়বড় করে, এনামেল উঠে যায় এবং দুর্বল হয়ে পড়ে। এতে অকালে দাঁত পড়ে যেতে পারে। যেহেতু আমরা জানি ভিটামিন সি এর অভাবে অ্যানিমিয়া ও শিশুদের স্কার্বি হয়, সেহেতু আমরা প্রচুর পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড সেবন করব। তাছাড়াও তাজা শাকসবজি, ফল, বিশেষ করে টক জাতীয় ফল যেমন লেবু, আমড়া, আমলকি, পেয়ারা, জাম্বুরা, কামরাঙ্গা ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করব। তাহলেই আমরা আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ অংশগুলো ভিটামিন সি এর অভাবে নষ্ট হয়ে যায়, সেগুলোর দিকে আমরা লক্ষ্য রাখতে পারব। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ভিটামিন সম্পর্কে জেনেছি। তোমরা পরবর্তী ক্লাসে আমার সঙ্গে আবারও থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে খনিজ লবণ ও পানি সম্পর্কে আলোচনা করব। সেই সাথে তোমরা আমার সঙ্গে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।